উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনা শুধু দেশ নয়, পৃথিবী সচেতন মানুষের ক্ষোভ প্রতিক্রিয়া ব্যক্ত হতে দেখছি আমরা। ভারতবর্ষের বিজেপি সরকারের বর্বরতার কুৎসিত যে চেহারা তা লখিমপুর খেরির ঘটনায় আমরা সবাই দেখতে পেলাম। ভারতবর্ষের আপামর সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া করেছে এই ঘটনার প্রতিবাদে। কংগ্রেস দলের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী, যিনি সেই মৃত পরিবারের সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে, মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা পরিচিত সন্ত্রাসবাদী নেত্রী। অথচ উল্টো দিকে টিএমসি পার্টির এমপিরা গেল, তারা কিন্তু লখিমপুর খেরিতে সেই মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে পারল। দেখুন, যখন কোনো এয়ারপোর্টে কোনো এমপি নামবে, সে ভারতবর্ষের যে কোনো এয়ারপোর্টে নামুক, সে ভিআইপি হিসাবে তার লিস্ট তৈরি হয়ে যায়। রাজ্য সরকারের কাছে প্রথম খবর যায় যে আপনার রাজ্যে এমপি আসছে, কারণ আমরাও অন্য রাজ্যে যাই, আমরা জানি এগুলো। অদ্ভুত ব্যাপার যে তৃণমূল পার্টির যারা এমপি, তাদেরকে যেতে দেওয়া হলো, তাদের বাড়ি পৌঁছাতে দেওয়া হলো, অথচ প্রিয়াঙ্কা গান্ধী সমেত, ভূপেশ বাঘেল সমেত যারা লখিমপুর খেরি যেতে চাইছে তাদেরকে রুখে দেওয়া হচ্ছে। রাহুল গান্ধীকে রুখে দেওয়া হবে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে রুখে দেওয়া হবে। এবার বিচিত্র এবং অদ্ভুত বৈষম্যের আচরণ করছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষে। যে লক্ষ্য করে দেখবেন, যে দুটো দলের বিরুদ্ধে আমরা বলে থাকি যে ভারতবর্ষের দুটো দলকে বিজেপি পার্টি পিছন থেকে মদত করছে শুধু কংগ্রেসকে খতম করার জন্য, একটা দলের নাম আপ, আরেকটা দলের নাম টিএমসি। দুটো দলকেই কিন্তু সেখানে অনুমোদন দেওয়া হয়েছে, যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর বাংলায় এসে এখানে ভাষণবাজি হবে, মোদির বিরুদ্ধে কংগ্রেস লড়ে না, সব টিএমসি লড়ে। বলে দিই বাংলার মানুষকে, এই প্রিয়াঙ্কা গান্ধী সে যে বাড়িটায় থাকতো, সেই বাড়িটা থেকে তাকে উচ্ছেদ করেছে এই বিজেপি পার্টি সরকার। প্রিয়াঙ্কা গান্ধীর যে নিরাপত্তা বাহিনী ছিল আগে, সেই নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করেছে এই বিজেপি সরকার। এই প্রিয়াঙ্কা গান্ধীকে আজকে আটক করে রেখেছে, একজন আতঙ্কবাদীর মতন ব্যবহার করছে তার সঙ্গে এই বিজেপি সরকার। তার কারণ একটাই, যে কংগ্রেস বিজেপি পার্টির কাছে সবথেকে বড় রাজনৈতিক প্রতিপক্ষ। তাই পশ্চিমবঙ্গের টিএমসি যাবে, দিল্লির আপ যাবে, কিন্তু কংগ্রেস সেখানে যাবে না। এই হচ্ছে বিজেপির বিচার। আমার একটা জায়গায় খারাপ লাগছে, আমি পশ্চিমবঙ্গের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটায়, যে দেখুন, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের অবশ্যই রাজনৈতিক বিরোধ আছে। রাজনৈতিক বিরোধের কারণ আমরা আজকে নয়, আমরা রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেন মমতা ব্যানার্জির সরকারের বিরোধিতা করি তার কথা আমরা বলি মানুষকে। আমরা কথা বলছি না যে বাংলার সব মানুষ আমাদেরকে তার জন্য সমর্থন করে, না। তা যদি করে তাহলে মমতা ভোট পেল কি করে? নাটক করে হোক, পয়সা দিয়ে হোক, প্রলোভন দেখিয়ে হোক, কোনো না কোনোভাবে তো ভোট তো পাচ্ছে মমতা ব্যানার্জি। তাই সাহেব হিসেবে মুখ্যমন্ত্রী, আমি সেই জায়গাটায় যাচ্ছি না।
কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানবিক হবে এটা কিন্তু মনে মনে আমি আশা করি। কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রীকে বড় অমানবিক লাগছে। কেন জানেন? তার মতন আরেকজন মহিলা, তার উপরে এরকম জুলুম করছে একটা সরকার, বিজেপি সরকার যার বিরুদ্ধে জুলুম করছে, সেখানকার মুখ্যমন্ত্রী যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে একটা টেররিস্টের মতো আচরণ করছে, আতঙ্কির মতন, সন্ত্রাসবাদীর মতন আচরণ করছে, একজন মহিলা হয়ে। বাদ দিন রাজনীতি মমতা ব্যানার্জি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল বাদ দিন, আপনি তো একটা মহিলা, আপনি তো একটা মানুষ। আজকে এই প্রিয়াঙ্কা গান্ধীর যে পরিবারের, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী আপনার জন্য কি কিছু করেনি? প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধী যিনি প্রয়াত, তিনি কি আপনার জীবনের রাজনৈতিক উত্থানে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি? আপনি বলতে পারবেন? আপনাকে নেতৃত্ব বানিয়েছে রাজীব গান্ধী। তার পরিবারের একজন মেয়েকে অকারণে অন্যায়ভাবে একজন সন্ত্রাসবাদীর মতো আচরণ করছে, বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলেন না। এটা রিয়েলি আই হ্যাভ বিন শকড। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের আচরণ আমি আশা করি না। আমি তার রাজনৈতিক প্রতিপক্ষ 100 বার, কোনো ভুল নেই এখানটায়। বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সমঝোতা স্পষ্ট, এই বক্তব্যে আমার কোনো দ্বিধা নাই, প্রমাণ দিয়ে কথা বলবো। কিন্তু মমতা ব্যানার্জি মানবিক নয় এটা আমি মানতে চাইছিলাম না, আমি মানতে এটা কষ্ট হচ্ছে। মমতা ব্যানার্জির অমানবিক আচরণটা আমাকে ব্যথিত করেছে, এটুকু আমি বলতে পারি। দেখুন, চোর চোরটা ওদের পার্টির, আমাদের নিচের তলার যার নেতা আছে তার জবাব দেবে। কোথাকার কোন চোর চোরটা কি বললো সব জবাব দেওয়ার মতো আমার সময়ও নাই, রুচিও নাই। প্রধানমন্ত্রী তো ওদিকে নীরব মোদীকে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের টাকা লুট করে দেশের বাইরে, আর এখানে যত কিছু অত্যাচার সব নীরব থাকবে। এটাও একটা নীরব মোদী, যে পালিয়েছে টাকা চুরি করে, সেও একটা নীরব মোদী। মোদী নীরব থাকে কখন? যখন কৃষকের উপর অত্যাচার হয়, শ্রমিকের উপর অত্যাচার হয়। মোদী নীরব থাকে কখন? যখন লকডাউনের পর লক্ষ লক্ষ মানুষের খালি পায়ে খালি পেটে মিছিল হয়, সেই মিছিলের পরিণামে যখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন মোদী থাকে নীরব। সারা পৃথিবী জানে মোদী সরব। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে গল্প করতে মোদী সরব, সহাস্য। অথচ এই ভারতবর্ষের কৃষক, যারা অন্নদাতা, যারা আমাদের খাবার দেয় দুবেলা, মোদী যে বড় হয়েছে চাবালা বলে না কি বলে, সেই চাবালা থেকে যাকে প্রধানমন্ত্রী বলা হয়েছে, তার পিছনে তো খাদ্যটা সরবরাহ করেছিল এই কৃষক। আর কৃষকের মৃত্যুটা ঠিক না বেঠিক আপনি বলুন। যদি মনে করেন হ্যাঁ কৃষক অন্যায় করেছে, মেনেছে, ভালো হয়েছে, বলে দিন। আর যদি বলেন না কৃষকের মৃত্যুটা আপনাকে দুঃখ দিচ্ছে, সেটাও বলে দিন। মোদীজি আপনি এত কঠোর কেন ভারতবর্ষের কৃষকের প্রতি? আপনি এত নির্দয় কেন, নৃশংস কেন ভারতবর্ষের কৃষকের প্রতি? ভারতবর্ষের মানুষ জানতে চায়। मोदी जी अब कुछ बोलिए तो सही, इतना चुप्पी साधी रहना मोदी जी के लिए जरूर हिंदुस्तान के आम किसानों की शिकायत और आरोप लगेगी और आपको इसीलिए भुगतनी भी पड़ेगी। सिर्फ राम मंदिर और अयोध्या धाम आपको बचा नहीं पाएंगे। अगर राम राज्य हो यूपी, अयोध्या और राम की राज्य हो यूपी, और यूपी में सीतापुर में हमारे घर के बहू, हमारे घर के बच्ची प्रियंका गांधी सीता की माफिक, उसके ऊपर जुल्म हो रही है। राम राज्य में आज सीता पे किस तरह की जुल्म हो रहे हैं, मोदी जी आपको ये नहीं दिखाई देते? कुछ तो कहिए। हिंदुस्तान के प्रधानमंत्री जी की इस तरीके की चुप्पी साधी रहना
हम सबको शर्मसार करते हैं। তাই মোদিজি বলুন কিছু, অযোধ্যা রামের রাজ্যে সীতার উপর অত্যাচার হচ্ছে কেন? ভণ্ডামি এগুলো। এটা আমাদের ঘরের মেয়েকে, ভারতবর্ষে একটা মহিলাকে এইভাবে আপনি বন্ধ করে রেখেছেন। তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না। সে কি সন্ত্রাসবাদী? রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পরিবারের মেয়ে, সে কি সন্ত্রাসবাদী? কেউ কিছু বলবে না বাংলার মুখ্যমন্ত্রীরা? আপনারা সব চুপ করে যাবেন কেন? ইডি ধরবে ভাইপোকে, সিবিআই ধরবে ভাইপোকে, তাই এখন চুপ করে থাকতে হবে? এ কি অন্যায় চলছে? বাংলা প্রতিবাদের রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিবাদ তো করুন, অন্যায়টাকে বলুন যে অন্যায় হয়েছে। আপনাকে ছাড়তে যেতে বলতে হবে না, কিন্তু আপনি একটা মানবিক মুখ হয়ে, বাংলার প্রতিনিধি হয়ে অন্তত হ্যাঁ কে হ্যাঁ, না কে না কমসে কম বলবেন, এটা আপনার কাছে আমরা আশা করি। এটাই তো ভারতবর্ষে নয়া ভারতবর্ষ, মোদির নয়া ভারতবর্ষ। পেট্রোল সেঞ্চুরি পার করে দিয়েছে, ডিজেল সেঞ্চুরি পার হতে যাচ্ছে, আর রান্নার গ্যাস 1000 পার হয়ে যাবে। মহালয় বলে কথা, দেবীপক্ষ বলে কথা। এই রান্নার গ্যাস এই ভারতবর্ষের মহিলারা ব্যবহার করে, তারা তো দেবীরই অঙ্গ। সেই দেবী পক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের দেবীদেরকে বলছে, তোমরা পয়সা দাও, তোমাদের জেব আমি কাটতে এসেছি। দেবী পক্ষ আজ তোমাদের জেব কেটে, তোমাদের পকেট কেটে পয়সা বার করবো, কারণ আমাকে গ্যাসের দাম বাড়াতে হবে, পেট্রোল ডিজেলের দাম বাড়াতে হবে। সবাই চুপ, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আপনিও পেট্রোল ডিজেল সব কিছুর উপরে যে ট্যাক্স বসে, সেখানে আপনার শেয়ারটা আপনি বুঝে নেন। তাই আপনাদের সবাই আপনারা চুপ করে আছেন। পেট্রোল ডিজেলের উপরে যে ট্যাক্স বসে, পেট্রোলিয়াম পদার্থের উপরে যে ট্যাক্স বসে, 63% কেন্দ্র নেয়, 37% রাজ্য নেয়। কিছু তো বলুন দিদি, বাংলার মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার কাছে তো আমরা আশা করি যে পেট্রোল দাম কিছুটা কমান, ডিজেলের দাম কমান, গ্যাসের দাম কমান, দেন না কিছু কিছু পয়সা, কিছু কিছু সাবসিডি দেন, অনুদান দেন, অসুবিধা কি আছে? বাংলার মানুষকে রেহাই দিন। পুজোর সময় এইভাবে গ্যাসের দাম বাড়লে মোদির কিছু যায় আসে না, আপনার তো যায় আসে, কারণ দুর্গাপুজো মানেই বাংলা, বাংলা মানে দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী আবার আজকে প্রধানমন্ত্রীকে 4 পাতা চিঠি দিয়েছেন যে ডিভিসির জল ছাড়া ম্যানমেড বন্যা, সবচেয়ে লেখা রয়েছে। দেখুন একটা জিনিস, বাংলার মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিল এই ডিভিসির জল ছাড়া নিয়ে উনি নাকি বিদ্রোহ করবেন, উনি নাকি বিপ্লব করবেন। কোথায় গেল সে বিপ্লব? এখন আবেদন করছেন। কাকে? প্রধানমন্ত্রীকে আবেদন করে কি বলছেন? একটু ঝালাই করার ব্যবস্থা করে দিন, একটু টাকা দিন। ম্যানমেড বন্যা, সিধা সুপ্রিম কোর্টে যান, কেন্দ্র সরকারকে অপরাধী সাব্যস্ত করুন, টাকা এমনি আসবে আপনার কাছে। এটা ম্যানমেড বন্যা আপনি বলছেন, কিন্তু আপনি কোর্টে যাচ্ছেন না। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা কেন? আপনি বাঁধের জল ছাড়ার পর সে জল যেখান দিয়ে যাবে আপনি তো জানেন জল তো নদী দিয়ে যাবে। সেই নদীগুলোকে কাটাই করার ব্যবস্থা করেছেন কোনোদিন? যে নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হোক, করেছেন? অথচ পারতেন। কি করে পারতেন তাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 100 দিনের কাজকে 100 দিনের কাজকে আপনি নদী ঝালাই লাগিয়ে দিন, নদী জল ধারণের ক্ষমতা বাড়িয়ে দিন। 100 দিনের কাজের টাকা দিল্লি থেকে আসবে। 2005-6 সালে কংগ্রেসের প্রকল্প, পশ্চিমবঙ্গের যত নদী আছে, যেসব নদীগুলো বন্যা প্রবণ এলাকায়, সব নদীগুলোকে ঝালাই করে তার গভীরতা বাড়িয়ে দিন। 100 দিনের টাকা তো অভাব নাই। আপনাকে আমি বুদ্ধি দিচ্ছি, আপনি করুন। আপনি প্রত্যেক বছর বন্যা হবে, বন্যার পর আপনার একটা করে স্টেটমেন্ট, ম্যানমেড বন্যা, মানুষের সৃষ্টি বন্যা, আপনার দায়িত্ব খালাস। আপনি এখন দায়িত্ব নেবেন না, কারণ আমি তো করিনি,
আমরা কেউ বলছি না আপনি বন্যা করেছেন, আমরা বলছি কি যে বন্যার প্রকোপটাকে কিছুটা লাঘব করার, কম করার ব্যবস্থা আপনি করতে পারতেন। তার জন্য কি করতে হতো? নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়াতে হতো, তার জন্যে 100 দিনের কাজ আছে, এবং বাঁধ নির্মাণ করতে হতো। বাঁধগুলোও 100 দিনের কাজে করা যায়। তাহলে বাঁধ নির্মাণ, নদীর জল ধারণ ক্ষমতা বাড়াতে, নদী ঝালাই 100 দিনের কাজে আরামসে করতে পারতেন। হয়তো সেটা করতে গিয়ে আপনার দলের কিছু পঞ্চায়েতের নেতা মন্ত্রীর ধান্দা হয়তো কিছুটা কমে যেত, কারণ পঞ্চায়েতে তো 100 দিনের কাজে নেমে লুটপাট চলছে। হয়তো কিছু ধান্দা কমতো আপনার দলের নেতা মন্ত্রীর, কিন্তু এতগুলো মানুষ তো বাঁচত, তারা তো আপনাকে ভোট দিয়েছে দিদি ভাই। আপনি কথায় কথায় ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে একজন জনপ্রতিনিধি হিসাবে, যে আপনি অসত্য কথা বলছেন। ডিবিসির স্ট্রাকচার আমরা সবাই জানি। দামোদর ভ্যালি কর্পোরেশন আজকের নয়। দামোদর ভ্যালি কর্পোরেশনের শুরু কেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আমরা সবাই জানি। আমেরিকার টেনেসি ভ্যালি নকল করে ডিবিসি ভ্যালি, সেখানে স্টেক হোল্ডার কারা? কেন্দ্র, রাজ্য। কেন্দ্র একদিকে, ঝাড়খণ্ড একদিকে, পশ্চিমবঙ্গ একদিকে, তিনটে মাথা। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। যে ডিবিসির বিরুদ্ধে দোষ দিচ্ছে, সেই ডিবিসির জল ছাড়ার ক্ষমতাই নাই। কি করবেন এবার? ডিবিসির কাজ কি? ব্যারেজ দেখভাল করা। ডিবিসি জল ছাড়া ক্ষমতা নেই। জল ছাড়বে যখন কেন্দ্র, দুটো রাজ্য প্রতিনিধি মিলে সিদ্ধান্ত নেয়, ডিবিসিকে জানানো হয় এটা আমাদের সিদ্ধান্ত, জল ছাড়ো, তখন ডিবিসি জল ছাড়ে। আর আপনি আপনার ব্যর্থতা, অক্ষমতা, অসচেতনতা সব কিছুকে ঢাকার জন্য একটা চিঠি করে দিবেন আর ম্যানমেড বলে দিবেন। আপনি ইডির হাত থেকে, সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য শয়ে কেস লড়ছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আপনার লয়ারের অভাব নাই, আপনার পয়সারও অভাব নাই। আপনি দয়া করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে বলুন যে ডিবিসি বাংলার মানুষকে হত্যা করছে, কারণ ডিবিসি যে জল ছাড়ছে সেটা ম্যানমেড বন্যা তৈরি করছে, পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানোর জন্য এই জল ছাড়া হচ্ছে। অর্থাৎ কেন্দ্র অপরাধ করছে। সুপ্রিম কোর্টে এই সময় খুব তৎপর বিচার ব্যবস্থা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোনো দিকে না তাকিয়ে সিধা সুপ্রিম কোর্টে গিয়ে আপনি আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে, আপনি নিজেও তো উকিল, মমতা ব্যানার্জির উকিল হয়তো আপনারা অনেকে জানেন না। হ্যাঁ, উকিল মমতা ব্যানার্জি, আমি শুনেছি। আপনিও মুভ করতে পারেন ওখানে গিয়ে যে ডিবিসি ম্যানমেড বন্যা করে দিয়েছে, আপনার পক্ষে বিরাট রায় আসবে। সেটা করছেন না কেন? বাংলার মানুষকে কেন ধাপ্পা মারছেন? বাংলার মানুষকে কেন বুঝলুকি করছেন? সত্যকে সত্য বলে হিম্মত নেই কেন আপনার? আমি তো আপনাকে বুদ্ধি দিচ্ছি কি করে বাঁধের বন্যার থেকে বাঁচা যাবে। 100 দিনের কাজ, সমস্ত নদী ঝালাই লাগিয়ে দিন, বাঁধ নির্মাণে লাগিয়ে দিন। এটাই তো মেন ঠেকানোর রাস্তা। আমরা এখানে কাঁদি মাস্টার প্ল্যান করে বন্যা ঠেকিয়েছি, আপনি কেন করতে পারছেন না?